My dear students, learners, viewers, today we will discuss about completing sentence. No, not completing sentence, transformation. Hello, transformation. Not completing transformation of sentence. Transformation of sentence. Transformation of sentence. Transformation of sentence. Which is very fearable to you. ভয়ানক মনে হয় তোমাদের কাছে, যে ট্রান্সফরমেশনের মতো মনে হয় কঠিন জিনিস আর কিছু নেই। আসলে বুঝতে গেলে সহজ। ইফ ইউ আন্ডারস্ট্যান্ড এভরিথিং, এভরি আইটেম উইল বি ইজি টু ইউ, ফর ইউ, ইফ ইউ আন্ডারস্ট্যান্ড। ইফ ইউ ডু প্র্যাকটিস, উইদাউট প্র্যাকটিসিং নো ওয়ান ক্যান লার্ন। Everyone has to practice. Do practice. Practice বললেও হবে, do practice করলেও হবে। do practice হলে তখন ওই চর্চা করা, অভ্যাস করা, সেটা তখন কি হয়ে যাবে? কখনো নাউন হয়ে যাবে, কখনো অ্যাডজেক্টিভ হয়ে যাবে, আর ডু ইটটা তখন প্রিন্সিপাল ভার্ব হয়ে যাবে। এখন আসি আমরা আজকে বরিশাল বোর্ড 2016 বোর্ড নির্দিষ্ট করে দিছি এই কারণে তোমরা যাতে খুঁজে পাও। আর এটা ন্যাচারাল ডাইজেস্টারকে নিয়ে, ন্যাচারাল ডাইজেস্টার প্রাকৃতিক দুর্যোগ তোমরা ভালো করে বুঝো। এই বছর আমাদের দেশে খুব বেশি বন্যা হয়েছে। বরিশাল বোর্ড আমি তোমাদেরকে বুঝে দিচ্ছি, প্রশ্নের সাথে উত্তর। দেখো আমি উত্তর লিখে রাখছি তাড়াতাড়ি হওয়ার জন্য, নাহলে লেট হয়। লিখে আমি যদি উত্তর লিখতে যাই বুঝাই প্রশ্নে আছে বাংলাদেশ ইজ এ লো লাইং কান্ট্রি। বাংলাদেশ নিচু দেশ। বাংলাদেশ নিচু দেশ। আমরা লো লাইং কান্ট্রি মানে নিচু দেশ আমরা, অর্থাৎ আমাদের দেশটা নিচু, বেশি উঁচু না, যার ফলে চতুর্দিক থেকে পানি আসে। দেখো আমাদের তিন দিকে বর্ডার হলেও প্রায় তিন দিকেই ইন্ডিয়া, একদিকে কিছুটা বার্মা, আর দক্ষিণ পাশে তো বঙ্গোপসাগর। তো তাহলে ইন্ডিয়া তিন সাইডে উঁচু, বার্মারও বর্ডারের দিকে তাকালে তোমরা দেখবা তাও বড় বড় পাহাড় উঁচু, কিন্তু আমাদের দেশটা সেই তুলনায় নিচা, অর্থাৎ নিচু অংশ বেশি। তাহলে বাংলাদেশ ইজ এ লো লাইং কান্ট্রি। এখন এটা একেবারে সহজ, ইন্টারভেটিভ করার জন্য বলছে। ব্র্যাকেটে যেটা লেখা থাকে, ব্র্যাকেটে লেখা আছে ইন্টারভেটিভ, তো তুমি এখান দিয়ে ইজেন টাইনলেই হচ্ছে। ইজেন বাংলাদেশ এ লো লাইং কান্ট্রি। বাংলাদেশ কি নিচু দেশ নয়? মানে বাংলাদেশ নিচু দেশ। আগে বলছিলাম ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স কাকে বলে? অর্থের পরিবর্তন না ঘটাইয়া বাক্যের রূপ পরিবর্তন করাকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বলে। অর্থাৎ অর্থ চেঞ্জ করতে পারবা না তুমি, মিনিং চেঞ্জ করতে পারবা না তুমি। ঘুরে গেড়াই যেভাবেই বলো সেইভাবেই তোমাকে বলতে হবে যে এটা বাংলাদেশ একটা নিচু দেশ, এটাই বুঝাইতে হবে তোমাকে। অর্থাৎ যে জিনিসটা বলে এটা রেড পেন, ইট ইজ ইয়েলো শার্ট, এটা বলতে হবে তোমাকে। তারপরে বি নাম্বার আসো, এভরি ইয়ার ন্যাচারাল ডাইজেস্টার্স ভিজিটাস। ভিজিটাস মানে দেখতে আসে। ভিজিটর তো ভিজিট করা, পরিদর্শন করা, দেখা না। বন্যা দেখতে আসে না, ক্ষতি করতে আসে আমাদের। ভিজিটাস মানে এটা ভিজিট শব্দটা ব্যবহার করছি আর কি। ভিজিট আমি তোমাদেরকে বলছিলাম যে ইংলিশ ওয়ার্ড হোয়ার ইট ইজ ইউজড ইউ হ্যাভ টু নো ইট, ইউ হ্যাভ টু সি ইট। ব্যবহারের কারণে অর্থের চেঞ্জ হয়ে যায়। তাহলে প্রত্যেক বছর আমাদের দেশে প্রাকৃতিক দুর্যোগ হয়। হ্যাঁ, তারপরে এভরি ইয়ার উই আর ভিজিটেড বাই ন্যাচারাল ডাইজেস্টার্স। এটা কেন হইল? এটা ফেসিভ ভয়েস করার জন্য বলছে। ফেসিভ ভয়েস একটু পরে তোমাদেরকে ভয়েস করাবো আমি। ফেসিভ ভয়েস করার জন্য বলছে এখানে ব্র্যাকেটে। এখন তোমরা আগে 8 9 ভয়েস করছো নিশ্চয়ই, বা যেহেতু ট্রান্সফরমেশন 8 করা হয়েছে, 9 করা হয়েছে, তোমরা ভয়েস করছো। এরপর আমি ভয়েস নেক্সট ক্লাস তোমাদেরকে ভয়েস করাবো। তাহলে এভরি ইয়ার, প্রশ্নে ছিল যে এভরি ইয়ার ন্যাচারাল ডাইজেস্টার্স ভিজিটাস। তাহলে এভরি ইয়ারের জায়গায় থাকবো। এভরি ইয়ার যদি তুমি লাস্টেও লেখো ভুল হবে না। উই আর ভিজিটেড বাই ন্যাচারাল ডাইজেস্টার্স এভরি ইয়ার।
এভরি ইয়ার শুরুতে লিখলেও ভুল নাই, শেষে লিখলেও ভুল নাই। তাহলে এটা ফেসিভ ভয়েস। ফেসিভ ভয়েস করার সময় সাবজেক্ট অবজেক্ট হয়, অবজেক্ট সাবজেক্ট হয়, মূল ভার্ব ফার্স্ট পার্টিসিপল রূপ ধারণ করে। ভিজিটেটা ছিল যে প্রিন্সিপাল ভার্ব, এই জন্য এটা ভিজিটেড হয়েছে। এর পরে একটা বাই প্রিপোজিশন বসে, অন্য প্রিপোজিশনও বসে, ইন বসে, উইথ বসে, টু বসে, এগুলার ব্যবহার কম। ইন, উইথ, টু এগুলার ব্যবহার হলো যে 2%, আর বাইয়ের ব্যবহার হলো যে 98%। এই 4টা প্রিপোজিশন বসে শুধু, বাই, ইন, উইথ, টু, এই 4টার মধ্যে বাইয়ের ব্যবহার 98%, আর বাকি 3টার ব্যবহার হলো যে 2%। এই জন্য এখানে বাই প্রিপোজিশনটা বেশি হয়। আর কেন আসছে, এখানে একটা অক্সিলিয়ারি ভার্ব আনতে হয় যদি ইনডিফিনিট টেন্স হয়। এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এভরি ইয়ার ন্যাচারাল ডাইজেস্টার্স ভিজিট আস, ন্যাচারাল ডাইজেস্টার্স বলছে, প্লুরাল বলছে, ডাইজেস্টার্স, তাহলে একবার দুইবার তো হয় না। বন্যা তো আমাদের দেশে এবার 3বার 4বার হয়েছে, 3বার 4বারও একেবারে আমাদেরকে ডলি শেষ করে দিয়েছে, যে কারণে দ্রব্যমূল্য বাড়ি গেছে, কারণ দ্রব্য নষ্ট করে দিয়েছে, আমাদের খাদ্য নষ্ট করে দিয়েছে, তো তরি তরকারি নষ্ট করে দিয়েছে, ঘরবাড়ি ধ্বংস করে দিয়েছে, রাস্তাঘাট ধ্বংস করে দিয়েছে, যার কারণে সব ক্ষতিগ্রস্ত হয়েছি আমরা। তাহলে এভরি ইয়ার আগেও দিতে পারো, প্রত্যেক বছরটা পরেও দিতে পারো তুমি। আসল সেন্টেন্স হলো সাবজেক্ট অবজেক্ট হচ্ছে ন্যাচারাল ডাইজেস্টার্স। এভরি ইয়ার ন্যাচারাল ডাইজেস্টার্স আগে ছিল সাবজেক্ট ছিল, এখন অবজেক্ট হয়েছে। অবজেক্ট হওয়ার আগে এখানে একটা বাই প্রিপোজিশন বসে। বয়স বুঝাই ফেলতেছি আমি তোমাদেরকে, এরপরেও আমি একটা ক্লাস নেব তোমাদের। তাহলে উই আর ভিজিটেড বাই ন্যাচারাল ডাইজেস্টার্স। ন্যাচারাল ডাইজেস্টার্স ভিজিট আস, আজ এটা উই হয়ে যাবে, উই আর ভিজিটেড বাই ন্যাচারাল ডাইজেস্টার্স। এটা আর বোঝাবার কিছু নেই, বয়সে আরও ভালো করে বুঝাবো। ফ্লাড ইজ ওয়ান অফ দ্য মোস্ট ডেঞ্জারাস ন্যাচারাল ডাইজেস্টার্স, ইউজ কম্পারেটিভ ডিগ্রি। এটা কম্পারেটিভ ডিগ্রি করার জন্য বলছে। ফ্লাড ইজ ওয়ান অফ মোস্ট ডেঞ্জারাস, এখানে ওয়ান অফ দ্য প্রশ্নে অফ দ্য দেয় নাই, সুপারলেটিভ ডিগ্রির পূর্বে দা বসাইতে হয়। ওয়ান অফ দ্য মোস্ট ডেঞ্জারাস ন্যাচারাল ডাইজেস্টার্স। এখন প্রিন্টিং মিস্টেক থাকলে আমাদেরকে, এটা তো বই, আমাদেরকে সেটা শুদ্ধ করে করতে হবে। তাইলে ফ্লাড ইজ ওয়ান অফ দ্য মোস্ট ডেঞ্জারাস ন্যাচারাল ডাইজেস্টার্স, ইউজ কম্পারেটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি ব্যবহার করতে হবে। তাহলে ফ্লাড ইজ মোর ডেঞ্জারাস দেন মোস্ট আদার ন্যাচারাল ডাইজেস্টার্স। প্লুরাল ঠিক রাখছি আমরা। মোস্ট আদার ওয়ান অফ দ্য বলছি। ওয়ান অফ দ্য বললে মানে যেগুলি ডেঞ্জারাস ডাইজেস্টার সেগুলোর মধ্যে ফ্লাড একটা, একদিন বুঝেছিলাম তোমাদেরকে, রহিম ইজ দ্য বেস্ট বয় ইন আওয়ার ক্লাস। রহিমের মতো ভালো ছেলে আমাদের ক্লাসে আর নাই। ওয়ান অফ দ্য বললে তাহলে রহিম ইজ ওয়ান অফ দ্য বেস্ট বয় ইন আওয়ার ক্লাস। আমাদের ক্লাসে রহিমের মতো ভালো ছেলে আরও আছে, ভালো ছেলেদের মধ্যে রহিম একজন, তখন ওয়ান অফ দ্য বললে বুঝায়। আর যদি বেস্ট বুঝাই ফেলায় তাহলে আর কেউ নেই সুপারলেটিভ ডিগ্রি, সে একজনই বেটার, সবচেয়ে ভালো। অর্থাৎ যতজন আছে 62 জন থাকলে 62 জনের মধ্যে 61 জন তার সাথে পারে না, সে 61 জনের থেকেও ভালো, এটা বোঝায়। আর যদি 62 জন থাকে, ওয়ান অফ দ্য বললে এখানে মনে করো 10 জন ভালো আছে, 10 জন ভালোর মধ্যে সে একজন, এটা বুঝাইতে হবে। এখন ন্যাচারাল ডাইজেস্টার যা হয় প্রাকৃতিক দুর্যোগ, ন্যাচারাল ডাইজেস্টার বাংলা অর্থ হলো প্রাকৃতিক দুর্যোগ যেগুলি হয়, সেগুলোর মধ্যে ভয়ানক আছে কতগুলা, ভয়ানকগুলোর মধ্যে ফ্লাড একটা। এবার দেখছো তোমরা বিভৎসীমার উপর দিয়ে প্রবাহিত হয়, আমাদের সব কিছু ধ্বংস করে দিয়েছে। তারপরেরটা আসো, ইট ইজ ঢাকা সিটি হুইচ হ্যাজ নট ইয়েট সাফার্ড এনি সেভারি আর্থকোয়াক, মেক সিম্পল সেন্টেন্স। এটাকে সিম্পল সেন্টেন্স বানাবে বলছে যে আমাদের ঢাকা সিটিটা এখনও আর্থকোয়াক মানে কি, ভূমিকম্প থেকে এখনও আমাদের ঢাকা সিটি মুক্ত নয়, এবং ডেঞ্জারাস ভয়ানক ভাবে এই ডাইজেস্টারটা আমাদের দেশে এখনও হয় নাই। ভূমিকম্প হয়েছে, কিন্তু কোনো দেশে তোমরা দেখছো, জাপানে দেখছো, এমন ভূমিকম্প হয়েছে ঘর বাড়ি টাড়ি বিল্ডিং টিল্ডিং ফেলাই একেবারে শেষ করে দিয়েছে, পুরা এলাকা শেষ, মানুষও শেষ, জিনিসপত্রও শেষ, তারপরে সম্পদও শেষ। তাইলে ঢাকা সিটি হ্যাজ নট ইয়েট সাফার্ড এনি সেভারি আর্থকোয়াক। এটা সিম্পল করার জন্য বলছি, আমরা সিম্পল বাক্য করছি। এখানে এটা সিম্পল বাক্য ছিল না, এটা ছিল ইট ইজ ঢাকা সিটি হুইচ হ্যাজ নট, এটা ছিল কমপ্লেক্সকে আমরা হুইচ টু উঠে দিছি আমরা। ঢাকা সিটি হ্যাজ নট ইয়েট সাফার্ড এনি সেভারি আর্থকোয়াক, অর্থাৎ কোনো কঠিন রকমের একেবারে যেটা আমাদের দুর্ভাগ্যটা নিয়ে আনবে সেই ধরনের কোনো আর্থকোয়াক ভূমিকম্প এখনও ঢাকা সিটি সাফার করে না, ভোগ করে নাই, অর্থাৎ হয় নাই আর কি, এখনও না হওয়ার জন্য সবাই দোয়া করবা। তারপরে সেন্টেন্সে আসো, পিপল, তারপরে সেন্টেন্স, অ্যাট দ্য সেম ইয়ার হি ওয়াজ সেন্ট টু দ্য পিপল লিভিং ইন দ্য হাইল্যান্ড ক্যান এসকেপ ফ্লাড। যারা উঁচু ভূমিতে বাস করে তারা এসকেপ মানে রক্ষা করা,
তারা উঁচু ভূমিতে যারা, হাইল্যান্ড মানে উঁচু ভূমি, উঁচু ভূমিতে যারা বাস করে তারা তাদেরকে বন্যা থেকে রক্ষা করতে পারে। তাহলে পিপল হু লিভ ইন দ্য, পিপল জনসাধারণ, এটা ফ্লুরাল, এই জন্য হু লিভস হয় নাই এখানে। হ্যাঁ, তাহলে জনসাধারণের মধ্যে যারা উঁচু ভূমিতে বাস করে তারা বন্যা থেকে রক্ষা পায়। এসকেপ, এসকেপ রক্ষা পায়। এসকেপের মনে হয় একটা দেওয়া হয় নেই, আমি দিই নেই। এসকেপ একটা হবে এখানে, হবে। তাহলে এটাকে কি করতে বলছে দেখো, এটা মেক কমপ্লেক্স সেন্টেন্স করার জন্য বলছে। এই জন্য লিখছি আমরা পিপল হু লিভ ইন দ্য হাইল্যান্ড ক্যান এসকেপ ফ্লাড। জনসাধারণ যারা, ওখানে প্রশ্নে বলছে যে যারা উঁচু ভূমিতে বাস করে তারা বন্যা থেকে রক্ষা পায়। হ্যাঁ, আমরা বলছি যে জনসাধারণ যারা উঁচু ভূমিতে বাস করে, একটু ঘুরে দিছি আর কি, দুইটা সেন্টেন্স দিয়ে। তোমরা জানো কমপ্লেক্স সেন্টেন্সে দুইটা সেন্টেন্স থাকতে হবে, কম্পাউন্ড সেন্টেন্সেও দুইটা সেন্টেন্স থাকতে হবে। এটা পিপল লিভ ইন দ্য হাইল্যান্ড হু ক্যান এসকেপ দ্যামসেলফ ফ্রম ফ্লাড। তুমি এইভাবেও লিখতে পারবা, অর্থ পরিবর্তন হয় নাই কিন্তু। পিপল লিভ ইন দ্য হাইল্যান্ড, তখন সেন্টেন্সটা খুব একটা সুন্দর হবে না। হু ক্যান এসকেপ দ্যামসেলভস ফ্রম দ্য ফ্লাড, যারা উচ্চভূমিতে বাস করে তারা নিজেকে বন্যা থেকে রক্ষা করতে পারে। এরপরে আসো এফ, ক্রপস আর ড্যামেজড বাই দিস ফ্লাড, মেক অ্যাক্টিভ ভয়েস। দেখো ফেসিভ থেকে অ্যাক্টিভ করার জন্য বলছে। তাহলে প্রশ্নে দেখো ক্রপস আর ড্যামেজড, ফেসিভ ভয়েস, ক্রপস আর ড্যামেজড বাই দিস ফ্লাড। তাহলে দিস ফ্লাড ড্যামেজেস ক্রপস, আমি একটু আগে বলছিলাম ক্রপস মানে শস্য, ধান, বিভিন্ন রকমের তরি তরকারি, পাট, বিভিন্ন ফসল ধ্বংস করে দেয়। তাহলে দিস ফ্লাড ড্যামেজেস, ক্ষতি করে, ধ্বংস করে, ধ্বংস করে কি, শস্য, ক্ষেত খামার, খাদ্য। তারপরে জিতে আসো, হু ডাজ নট নো দ্য কনসিকুয়েন্স অফ সুনামি। কে সুনামির ফল সম্পর্কে, কনসিকুয়েন্স তো ফল, ফল বলতে এখানে খাওয়ার ফল না, রেজাল্ট, পরীক্ষার রেজাল্টও না, অর্থাৎ এটার ফল, পরীক্ষা দিলে তো একটা রেজাল্ট পাও, ফল পাও, এটাও একটা ফল। খাও যে ভেরিয়াস কাইন্ডস অফ ফ্রুটস, এটাও ফল। তারপরে এটাও একটা ফল। তুমি সুনামি হয়েছে যে জাপানে, নিশ্চয় দেখছো সুনামি, সুনামি মানে এটা একেবারে ভয়ানক একটা আক্রমণ পানির, হঠাৎ করে 20-30 ফুট, 40 ফুট, 50 ফুট পর্যন্ত উচ্চতা বৃদ্ধি পেয়ে সাগর থেকে পানি যখন আর্থকোয়াকের কারণে উপরের দিকে উঠে যায়, তখন পুরা দেশকে ডুবাই ফেলে, বিল্ডিং পর্যন্ত ডুবাই ফেলে, 2তলা 3তলা 4তলা। তোমরা জাপানের সুনামিটা এখনও ফেসবুকের বিভিন্ন ইয়েতে সেভ করা আছে, তোমরা দেখতে পারো। তাইলে এভরিবডি নোজ দ্য কনসিকুয়েন্স অফ সুনামি। হ্যাঁ, আমরা এবার অ্যাক্টিভ ভয়েসে করছি যে এভরিবডি নোজ দ্য কনসিকুয়েন্স অফ সুনামি, অর্থাৎ সুনামি সম্পর্কে সবাই জানে। তাহলে সুনামি যে আমাদের কী ক্ষতি করছে সেটা সবাই জানে। হু ডাজ নট নো দ্য কনসিকুয়েন্স অফ সুনামি, কে সুনামি সম্পর্কে জানে না, সুনামি সম্পর্কে সবাই জানে। তাহলে অর্থের পরিবর্তন হয় নাই, তোমরা খেয়াল করো। ট্রান্সফরমেশন মানে বাক্যের রূপান্তরিতকরণ, অর্থের পরিবর্তন না ঘটাইয়া বাক্যের রূপ পরিবর্তন করাকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বলে। এটা বইতে পাইতেন, তুমি লিখে রাখিও। আমি প্রথম ক্লাসে তোমাদেরকে এটা লিখে দিয়েছিলাম, মেইন বইতে লিখে রাখবা, তাইলে পাইবা তুমি। তারপরে জি গেল এইচে আসো, দ্য রিসেন্ট ফ্লাড ওয়াজ ভেরি ডেভাস্টেটিং। সম্প্রতি যে বন্যা হয়েছে আমাদের, এটা খুব বেশি ক্ষতিকারক ছিল, বেশি ক্ষতি করছে। তাহলে এটাকে বলছে যে এক্সক্লামেটরি করার জন্য, হাউ ডেভাস্টেটিং দ্য রিসেন্ট ফ্লাড ওয়াজ, ফার্স্ট টেন্স ছিল তো এই জন্য ওয়াজ। আর এক্সক্লামেটরি সেন্টেন্সে সবসময় ভার্ব লাস্টে যায়, বেশিরভাগ ক্ষেত্রে 98% ক্ষেত্রে ভার্ব লাস্টে যায়, এবং দাঁড়িয়ে একটা দিয়ে নিচে একটা ফোঁটা দিতে হবে, এটাই এক্সক্লামেটরি সেন্টেন্সের চিহ্ন, এটা বসাইতেই হবে তোমাকে। তাহলে এটা এক্সক্লামেটরি সেন্টেন্স তোমরা এমনিই পারো। বাংলাদেশ ইজ ইন দ্য অ্যাক্টিভ আর্থকোয়াক জোন, বাংলাদেশ ইজ ইন দ্য অ্যাক্টিভ আর্থকোয়াক জোন, বাংলাদেশ ভূমিকম্প প্রবণ অঞ্চলে অবস্থিত।
তাহলে বাংলাদেশ হলো যে ভূমিকম্প প্রবণ, অর্থাৎ যেই দেশে ভূমিকম্প হতে পারে সেই জোনের মধ্যে, সেই এলাকার মধ্যে বাংলাদেশ আছে। ঠিক আছে, বাংলাদেশ তার বাইরে নেই। ভূমিকম্প যে সকল দেশে হতে পারে, যেই জোনে হতে পারে, হ্যাঁ, বিশ্ব যেটা ইঙ্গিত দেয় বিজ্ঞানীরা, সেই জোনের মধ্যে বাংলাদেশ আছে। তাহলে বাংলাদেশ ইজ নট ইন দ্য ইনঅ্যাক্টিভ আর্থকোয়াক জোন, অর্থাৎ অ্যাক্টিভ নয়, ইনঅ্যাক্টিভ হবে না, আর্থকোয়াক হবে না, ভূমিকম্প হবে না, এই ধরনের জোনের মধ্যে বাংলাদেশ নাই। বাংলাদেশ ইজ নট ইন দ্য ইনঅ্যাক্টিভ আর্থকোয়াক জোন, অর্থাৎ বাংলাদেশ ইজ ইন দ্য আর্থকোয়াক জোন। বাংলাদেশ ভূমিকম্প প্রবণ অঞ্চলে আছে। বাংলাদেশ ভূমিকম্প হবে এই ধরনের অঞ্চলে নাই। তার মানে কি, এই ধরনের অঞ্চলে আছে, নাই মানে আছে। ঠিক আছে, আচ্ছা, তারপরে আসো, ঢাকা ইজ দ্য মোস্ট রিস্কি সিটি ইন দ্য আর্থকোয়াক জোন। ঢাকা সবচেয়ে ঝুঁকিপূর্ণ, রিস্ক মানে ঝুঁকি, হ্যাঁ, ঢাকা সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকাতে আছে, হ্যাঁ, সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকাতে আছে ঢাকা। তাহলে নো আদার সিটি ইন দ্য আর্থকোয়াক জোন ইজ সো রিস্কি অ্যাজ ঢাকা। বাংলাদেশে তো বহুত শহর আছে ঢাকার মতো, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, কুমিল্লা, বহু শহর আছে। ওই সবগুলা শহরের মধ্যে ঢাকা হলো যে বেশি আর্থকোয়াক জোনের মধ্যে আছে, অর্থাৎ যে কোনো সময় ভূমিকম্প হতে পারে, আউট অফ আর্থকোয়াক জোন নয়। ইট ইজ নট, ঢাকা ইজ নট আউট অফ আর্থকোয়াক জোন, ঢাকা ইজ ইন আর্থকোয়াক জোন। তাহলে ঢাকা ইজ নট ইন আউট অফ আর্থকোয়াক জোন, ঢাকা ইজ ইন আর্থকোয়াক জোন। তোমার যদি অ্যাফার্মেটিভ নেগেটিভ আসে, তাহলে নো আদার সিটি ইন দ্য আর্থকোয়াক জোন ইজ সো রিস্কি বা ইজ অ্যাজ রিস্কি অ্যাজ ঢাকা। এখানে সো না দি তুমি অ্যাজও দিতে পারো, এখানে যদি অ্যাজ লেখো কাটতে পারবে না, অ্যাজ, এখানে অ্যাজ লিখলে অ্যাজও লিখতে পারো তুমি। ঠিক আছে, অ্যাজ লিখলেও কোনো অসুবিধা নেই, সো লিখলেও কোনো অসুবিধা নেই। তাহলে ঢাকার মতো আর্থকোয়াক জোনে, এত বিপদাপন্ন জোনে আর কোনো সিটি নাই। আমি তোমাদেরকে উপদেশ দেব যে তোমরা ভয় করিও না ট্রান্সফরমেশনকে, শুধু বুঝবা, অর্থ বুঝবা। এখন ইংরেজি জানতে হবে তোমাকে, আর সেন্টেন্সগুলোর মিনিং জানতে হবে, ইংরেজি জানতে হবে। এখানে তো আমি আজকে ন্যাচারাল ডাইজেস্টার সম্পর্কে তোমাদেরকে আলাপ করলাম, বরিশাল বোর্ডে আসছে। নির্দিষ্ট করে করানোর কারণ হলো যাতে তোমরা এসএসসির স্টুডেন্ট যারা তারাও পাও, 9-এর স্টুডেন্ট যারা তারাও পাও। তোমাদের বইতে প্রত্যেকটা গ্রামার বইতেই বিভিন্ন সালের প্রশ্নগুলো দেওয়া থাকে, এই জন্য দিছি। আমি তো আলাদা আলাদা তিন পার্টের উপরে 3টা ক্লাস নিছি, এবং কমপ্লেক্স সেন্টেন্সের উপরে 2টা ক্লাস নিছি। 3টা ক্লাস নিছি, কমপ্লেক্সের উপরে 2টা নিছি, আবার এখন সব সেন্টেন্সের উপরে আরেকটা নিলাম, আরও একটা নিয়েছিলাম সব সেন্টেন্সের উপরে। আরও ক্লাস পাবা তোমরা, এইভাবে করাইতেই থাকবো। আজকে তো রাইট ফ্রম অফ ভার্বসও করাইলাম, একটা রচনামূলক করাইলাম, এখন আরেকটা গ্রামার করাইলাম, একদিন করাইলাম রাইট ফ্রম ভার্বসের উপরে করাইলাম, আরেকদিন করাইলাম কি সিভি কীভাবে লিখতে হয় সেটার উপরে করাইলাম। আজকে আবার তোমাদেরকে করাইলাম ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের উপরে। থ্যাংক ইউ ভেরি মাচ, গুড বাই ফর টুডে, খোদা হাফেজ। সবাই মাস্ক ব্যবহার করবার, স্বাস্থ্যবিধি মানি চলবা।